যুক্তরাজ্যে সফরের দ্বিতীয় দিনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠক করবেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে। এরই মধ্যে দেশটিতে রেকর্ড 150 বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। এর আগে ট্রাম্প ও মেলানিয়াকে রাজকীয় সংবর্ধনা দেন রাজা চার্লস। নেপালের পর এবার এশিয়ার দেশ ফিলিপাইন ও পূর্ব তিমুরে জেন জিদের দুর্নীতি বিরোধী আন্দোলন। পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব, জানাবো সেই খবর। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি চৈতি সরবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 দিনের যুক্তরাজ্য সফরে আজ দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠক করবেন। এদিকে যুক্তরাজ্যের রেকর্ড 150 বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য সরকার বলছে সবচেয়ে বড় এই বাণিজ্যিক চুক্তির মাধ্যমে সারা দেশে 7,600টির বেশি নতুন চাকরি সৃষ্টি হবে। এই বিনিয়োগের বড় অংশ আসছে বিশ্বের সবচেয়ে বড় বিকল্প সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন থেকে। সংস্থাটি আগামী 1 দশকে যুক্তরাজ্যের 90 বিলিয়ন পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, এই বিনিয়োগগুলো ব্রিটেনের অর্থনৈতিক সক্ষমতা প্রমাণ। এদিকে বৃহস্পতিবার যুক্তরাজ্য ও মার্কিন বিনিয়োগকারীরা প্রধানমন্ত্রী স্টারমার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশ কিভাবে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে পারে তা নিয়ে আলোচনা হবে। রাজকীয় জাঁকজমকের মধ্য দিয়ে বুধবার যুক্তরাজ্যে শুরু হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। উইন্ডসর ক্যাসেলে তাকে স্বাগত জানান রাজা চার্লস, রানী ক্যামিলা, যুবরাজ উইলিয়াম এবং কেট। এ সময় যুক্তরাজ্য মার্কিন বিশেষ সম্পর্কের প্রশংসা করেন রাজা চার্লস এবং ট্রাম্প। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানকে দেওয়া সবচেয়ে বড় আনুষ্ঠানিক অভ্যর্থনা হিসেবে এটাকে বর্ণনা করছে লন্ডন। ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসলে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা, তোপধ্বনি ও অশ্বারোহী বাহিনীর প্রদর্শনীর মতো রাজকীয় আড়ম্বরের মধ্য দিয়ে সস্ত্রীক ট্রাম্পকে স্বাগত জানায় রাজপরিবার। প্রাসাদের ট্রাম্প যখন রাজার সঙ্গে করমর্দন করছিলেন, তখন প্রথম বিশ্বযুদ্ধের সময়ের 6টি কামান থেকে একযোগে 41 বার তোপধ্বনি করা হয়। ট্রাম্পের যুক্তরাজ্য সফর উপলক্ষে এক রাজকীয় নৈশভোজের আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। রাতে রাজকীয় এই আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সঙ্গীত আর আভিজাত্য এক সুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প, মেলানিয়া সহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের 160 জন গণ্যমান্য ব্যক্তি। এ সময় ট্রাম্প দুই দেশের চিরন্তন আন্তঃসম্পর্কের প্রশংসা করেন। এটি আমার এখানে দ্বিতীয় রাষ্ট্রীয় সফর এবং সম্ভবত এটি শেষবার হতে চলেছে। এটা অবশ্যই আমার জীবনের সর্বোচ্চ সম্মানের একটি বিষয়। আপনার প্রতি এবং আপনার দেশের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এই রাজ্যের আইনি, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ঐতিহ্য মানবজাতির সর্বোচ্চ অর্জনগুলোর মধ্যে একটি। এদিকে ট্রাম্পকে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলেছেন রাজা চার্লস। আপনাদের সফর উপলক্ষে এই গুরুত্বপূর্ণ উপলক্ষটি আমাদের দুটি মহান জাতির মধ্যে স্থায়ী বন্ধনকে আরো দৃঢ় করবে। অনেক দিক দিয়ে আমরা এখনো সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। ট্রাম্পের সফরকে ঘিরে রাজকীয় আয়োজন থাকলেও রাস্তায় চলেছে বিক্ষোভ। উইন্ডসর ও লন্ডনে শত শত মানুষ ট্রাম্প বিরোধী স্লোগান দেয়। ট্রাম্পের এবারের এই সফরকে বলা হচ্ছে নজিরবিহীন। এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট দুবার রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য যাননি। 2019 সালে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক যুক্তরাজ্য গিয়েছিলেন ট্রাম্প। মনিরুজ্জামান বাবু, 71। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত 3 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন পুলিশ সদস্য। আহত 2 পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় বুধবার পেনসিলভেনিয়ার দক্ষিণাঞ্চলে ইয়র্ক কাউন্টির নর্থ কোজোরাস এলাকায় এই গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পেনসিলভেনিয়ার রাজ্য পুলিশ কমিশনার জানান, এক সংবাদ সম্মেলনকালে পুলিশের উপর গুলি চালানো হয়। এতে 5 কর্মকর্তা গুলিবিদ্ধ হন। আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। কে বা কারা এই গুলিবর্ষণের পেছনে জড়িত সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি। এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে। ফিলিপাইনে দুর্নীতি, স্বজনপ্রীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন দেশটির মানুষজন। এরই মধ্যে 21 সেপ্টেম্বর
দুর্নীতি বিরোধী একটি বিশাল বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। দেশটিতে সাম্প্রতিক অস্বাভাবিক বৃষ্টিপাতে ভয়াবহ দুর্ভোগ তৈরি হয়েছে। এছাড়া ইঁদুরবাহিত রোগ লেপ্টোস্পাইরোসিস ছড়িয়ে পড়েছে আশঙ্কাজনক হারে। এ ঘটনায় কোটি কোটি টাকার সড়ক, সেতু, বাঁধ নির্মাণে খরচ হলেও বন্যা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ কেন, এমন প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। অভিযোগ উঠেছে প্রভাবশালী রাজনীতিবিদ ও ঠিকাদাররা ভুয়া প্রকল্প বানিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। জনরোষ আরও বেড়েছে রাজনীতিবিদ এবং ঠিকাদার পরিবারের সন্তানের বিলাসবহুল জীবন দেখে। অনেকে সামাজিক মাধ্যমে নিজেদের বিদেশ ভ্রমণ, দামি পোশাক ও গাড়ির ছবি দিয়ে সমালোচনার মুখে পড়েছেন। সংসদ সদস্যদের আজীবন পেনশন ভাতা এবং তাদের জন্য বিলাসবহুল গাড়ি কেনা নিয়ে বিক্ষোভে নামেন পূর্ব তিমুরের হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের অধিকাংশই ছিলেন তরুণ বা জেন জি প্রজন্মের। তবে বিক্ষোভের মুখে বুধবার পেনশন ও গাড়ি কেনার পরিকল্পনা বাতিল করতে সম্মত হয়েছেন আইন প্রণেতারা। পূর্ব তিমুরের পার্লামেন্টের দলগুলো জানিয়েছে শিক্ষার্থীদের সাথে একটি সমঝোতার অংশ হিসেবে তারা দুই পরিকল্পনাই বাতিল করছে। এর আগে আইন প্রণেতাদের জন্য আজীবন পেনশন ভাতা প্রদানের পরিকল্পনা বাতিল করার দাবিতে রাজধানী দিল্লিতে পূর্ব তিমুরের সংসদ ভবনের সামনে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেন হাজারের বেশি শিক্ষার্থী। সে সময় তারা একটি সরকারি গাড়িতে আগুন দিয়ে দেন। পুলিশ টিয়ার সেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। নেপালে জেন জি আন্দোলনে প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগের পর ধারণা করা হচ্ছিল দেশটি বোধহয় আবারও রাজতন্ত্রের দিকে এগোচ্ছে। কিন্তু সব জল্পনা কল্পনা ছাড়িয়ে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার, ঘোষণা করা হয় নির্বাচনের তারিখ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সেদিন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের বিচক্ষণতা এবং সাহসেই নেপালে রাজতন্ত্র ফেরেনি, ক্ষমতা যায়নি সেনা শাসকদের হাতে। কিন্তু তারপরও কি কেটেছে দেশটির রাজনৈতিক সংকট? বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। গত 9 সেপ্টেম্বর রাতে কাঠমান্ডুর সব বড় সরকারি প্রতিষ্ঠানে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়, তখন অনেকেই ভাবছিলেন নেপাল বোধহয় আবারও রাজতন্ত্রের দিকে এগোচ্ছে। কিন্তু সেদিন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল সাহস ও বিচক্ষণতায় সামাল দিয়েছিলেন পরিস্থিতি। প্রধানমন্ত্রী ওলি সেনাপ্রধানের কথা মতো ইস্তফা দিলেও প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ছিলেন অবিচল। সেনাপ্রধান তাকে পদত্যাগ করতে বললেও তিনি ইস্তফা দেননি। সে সময় তিনি পদত্যাগ করলে নেপালে ফিরতে পারত রাজতন্ত্র, অথবা দেশটির ক্ষমতা চলে যেত সেনা শাসকদের হাতে। কিন্তু এখন প্রশ্ন হলো, এরপরও কি দেশটির রাজনৈতিক সংকট কেটেছে? নেপালের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিক্ষোভের সময় দেশটির গণতন্ত্রের প্রতিটি স্তম্ভই জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু রাজকীয় প্রাসাদ, নারায়ণহিতি ও জ্ঞানেন্দ্রর বাসভবন ছিল একদম সুরক্ষিত। আর এ থেকে রাজতন্ত্রের আবারও ফিরে আসা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে। নেপালে জেনজি আন্দোলনের নেতারা জানায়, সেনাপ্রধানের সঙ্গে আলোচনার সময় সেনাপ্রধান রাজতন্ত্রের সমর্থক দুর্গাপ্রসাই, রবি লামিসানের দল আরএসপি এবং রাজতন্ত্রের সমর্থক আরেকটি দল আরসিপিকেও ডেকে নেন। এরপরে জেনজিরা ভাবতে শুরু করে ক্ষমতা কোথায় কার হাতে যাচ্ছে। তখন তারা অন্তর্বর্তী সরকার গঠন ও সরকারের প্রধান হিসেবে সুশীলা কার্কির নাম প্রস্তাব করে। কিন্তু আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার গড়ার সময় কাঠমান্ডুর মেয়র বালেন শাহর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। বালেন শাহ সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছিলেন। এছাড়া সেনাবাহিনীর সঙ্গে আলোচনা এবং সংসদ ভেঙে দেওয়ার দাবিও তারই তোলা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে বেসামরিক সরকার গঠনের দায়িত্ব সেনাপ্রধানের উপর নয়, প্রেসিডেন্টের উপর ছিল। কিন্তু বালেন শাহ প্রেসিডেন্টকে উপেক্ষা করায় বোঝা যায় পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছিল। এদিকে সুশীলা কার্কি নেপালের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হলেও এ নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। আসলে নেপালের সংবিধান অনুযায়ী প্রতিনিধি সভার সদস্য নন এমন কেউ প্রধানমন্ত্রী হতে পারেন না। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে গেলে প্রতিনিধি সভার সদস্য হওয়া আবশ্যক। নেপালের তিনটি বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেস, কেপি ওলির নেপাল কমিউনিস্ট পার্টি এবং পুষ্পকমল দহল প্রচণ্ডর নেপাল কমিউনিস্ট পার্টি এই সংসদ ভেঙে দেয়া ও সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রীর পদে বসানোর সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছে। অন্যদিকে সুশীলা ঘোষণা দিয়েছেন আগামী বছর 5ই মার্চ নির্বাচন হবে। কিন্তু নির্বাচনের দিন নিয়ে অনেকেই এখনো আশ্বস্ত হতে পারছেন না। বলা হচ্ছে নেপালের বর্তমান পরিস্থিতিতে 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব নয়। শারমিন স্বপ্না, 71।
কুয়েতে বাংলাদেশি পণ্য আমদানিতে দেশের বিভিন্ন দপ্তরে অনৈতিক লেনদেন এবং অসহযোগিতার কারণে দেশটিতে পোশাক শিল্প সহ বিভিন্ন পণ্যের বাজার সংকুচিত হচ্ছে। এর ফলে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের আগ্রহ হারাচ্ছে কুয়েত প্রবাসী উদ্যোক্তারা। আর এই সুযোগে কুয়েতের বাজারে আধিপত্য বিস্তার করছে ভারত সহ পার্শ্ববর্তী দেশগুলোর পণ্য। কুয়েত থেকে সহকর্মী সাদেক রিপনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাংলাদেশিদের জন্য রয়েছে বিশাল বাজার। দেশটিতে পোশাক শিল্পের পাশাপাশি বাংলাদেশি ফলমূল ও নিত্য প্রয়োজনীয় পণ্যে চাহিদা রয়েছে। বাংলাদেশি পণ্য আমদানিতে দেশের বিভিন্ন দপ্তরে অনৈতিক লেনদেন এবং অসহযোগিতার ফলে বাজার হাতছাড়া হয়ে যাচ্ছে। বুধবার দূতাবাস বলরুমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে কুয়েত প্রবাসী ব্যবসায়ীদের মত বিনিময় সভায় এসব কথা তুলে ধরা হয়। রাষ্ট্রের কোনো দুর্নীতি থাকবে না, রাষ্ট্রের অর্থনৈতিক প্রগতি এবং প্রবৃদ্ধির জন্য যা কিছু করণীয়, যে সমস্ত সংস্কার আনা প্রয়োজন সেইগুলো সরকার যাতে করতে পারে সেই রকম ম্যান্ডেট নিয়ে কিন্তু বর্তমান সরকার বাংলাদেশের পরিচালনা করছে। মিনিমাম 50 গার্মেন্টস ছোট গার্মেন্টস ব্যবসায়ী তারা বন্ধ করে দিচ্ছে, কারণ তারা আগে ডলার কিনে একটা ডকুমেন্টস করতো সিএনএফের মাধ্যমে, ডলার কিনে পার ডলার 5 টাকা করে কিনে একটা ডকুমেন্টস করতো, এখন তারা পাচ্ছে না। কুয়েতে প্রায় 3.5 লাখ প্রবাসীদের বসবাস, যাদের বেশিরভাগ নিম্ন আয়ের সাধারণ শ্রমিক। এখানে চিকিৎসা ব্যয় বেশি ও ভাষাগত সমস্যার কারণে অসুস্থ হলে হাসপাতালগুলোতে ভোগান্তিতে পড়তে হয় বাংলাদেশিদের। তাই সরকারের সহযোগিতায় কুয়েতে বাংলাদেশি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি ব্যবসায়ীদের। নিম্নমানের আমরা এখানে জব করি, অনেক সময় হসপিটালে গেলে আমরা এই সুবিধাটা পাই না। যদি প্রাইভেট সেক্টরে কোনো হসপিটাল হয় আমাদের জন্য ভেরি গুড হবে। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে আয়োজিত মত বিনিময় সভায় কুয়েত প্রবাসী ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আলোচনার মাধ্যমে অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন দেশের উচ্চ পর্যায়ের বিভিন্ন মন্ত্রণালয়ের নেতারা। চৈতি সরওয়ার, ৭১। এবং এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।